সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনা স্তূপের মধ্যে একটা রোগা পাতলা লোক ছেঁড়া জামা আর একটা পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল। তার নাম ছিল রহিম। সেই রহিম যাকে গ্রামের লোক অখেজো বলে ডাকত। বাচ্চারা হাসত, দেখো ভাঙাড়িওয়ালা এসে গেছে। সে কিছুই বলতো না, শুধু চুপচাপ সেখান থেকে চলে যেত। ঘরে না ছিল রান্নার পাত্র, না ছিল কথা বলার মতো কেউ। স্ত্রী বছর কয়েক আগে বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে কুড়ে ঘরে সে একাই থাকত। সেদিনও রহিম আবর্জনার স্তূপে একটা নতুন কোণ বেছে নিল। লাঠি দিয়ে ময়লা সরাতে সরাতে হঠাৎ তার নজর একটা অদ্ভুত জিনিসের উপর পড়ল। একটা বস্তা, একেবারে পরিষ্কার, প্রায় নতুনের মতো। না কোনো কাদা, না কোনো দাগ। উপরে মোটা দড়ি দিয়ে শক্ত করে গিঁট বাঁধা ছিল। এটা কে ফেলে থাকবে, সে বিড়বিড় করে বলল। কিন্তু যখন সে ওটা টানার চেষ্টা করলো, বস্তাটার ওজন অদ্ভুত লাগলো, যেন ভেতরে শক্ত কিছু আছে। সে ভাবলো হয়তো ভেতরে জামা কাপড় থাকবে। চারিদিকে নজর বুলিয়ে সে নিশ্চিত করলো যে কেউ দেখছে না। তারপর বস্তাটাকে ধীরে ধীরে একপাশে সরালো, যেখানে ধোঁয়ার আড়াল তাকে লুকিয়ে রাখতে পারবে। সে দড়িটা খুলল। বস্তাটা খুলতেই তার দম আটকে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার বান্ডিল। সে কাঁপতে কাঁপতে একটা বান্ডিল খুলল, 500 টাকার নতুন নোটের বান্ডিল। তার চোখ ধাঁধিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখল, এটা কি সত্যি? সে নিজেকেই প্রশ্ন করল। তার হাত কাঁপতে লাগলো। সে চারিদিকে দেখল, কেউ দেখছে না তো। কিছুক্ষণ পর সে একটা লম্বা শ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল। বস্তাটাকে আবার বেঁধে পিঠে তুলে নিয়ে কুড়ে ঘরের দিকে রওনা দিল। পথে প্রত্যেকটা শব্দই তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। কুকুরের ঘেউ ঘেউ, কারো কথা বলার আওয়াজ। বাড়ি পৌঁছেই সে কুড়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। বস্তাটাকে কোনায় রেখে একটা চট দিয়ে ঢেকে দিল। রহিমের বুক এমনভাবে ধড়ফড় করছিল যেন এক্ষুনি ফেটে বেরিয়ে আসবে। বারবার সে কুড়ে ঘরের দরজা দিয়ে উকি মারছিল, কেউ পিছু নেয়নি তো। যখন সে নিশ্চিত হলো যে আশেপাশে কেউ নেই, তখন সে ধীরে ধীরে বস্তাটার কাছে গিয়ে বসল। হাত কাঁপছিল, কিন্তু সাহস জুগিয়ে দড়িটা খুলল। বস্তাটা খুলতেই ভেতরের জিল্লায় তার চোখ ধাঁধিয়ে গেল। টাকার বান্ডিল, একটা আরেকটা থেকে তাজা, নতুন। রহিম একটা বান্ডিল বের করে গুনতে শুরু করলো। গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল। শুধু একটা বান্ডিলে 1 লক্ষ টাকা। সে আন্দাজ করলো অন্তত 30-40 কোটি তো হবেই। এটা ভাবতেই তার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলতে পারে না, সে বিড়বিড় করে বলল। তার ভেতরে একটা ভয়ের স্রোত বয়ে গেল। এটা কোনো বড় লোক, কোনো নেতা বা গুন্ডার টাকা নয় তো? যদি ওরা খুঁজতে শুরু করে তাহলে কি হবে? এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল। রহিম বান্ডিলগুলো আবার রেখে দিল, বস্তা বেঁধে মাটিতে বসে পড়ল। মাথায় হাত দিয়ে সে ভাবতে লাগলো। মনের একদিকে আনন্দ হচ্ছিল যে বছরের পর বছর ধরে চলা দারিদ্র্য এবার শেষ হবে। চিকিৎসা করাতে পারবে, নতুন বাড়ি বানাতে পারবে, সম্মানের জীবন বাঁচতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুলে কুলে খাচ্ছিল। যদি কেউ জানতে পেরে যায়, লোকে তাকে চোর বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে, অথবা আসল মালিক এসে পড়বে। সারা রাত সে জেগে রইল। সে নিজেকে বোঝালো, যদি কাল শুধু একটা বান্ডিল বের করে চিকিৎসা করায়, তাহলে আর কে জানতে পারবে। ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সাথে বসালেন, ওষুধ দিলেন আর বললেন চিকিৎসা সম্ভব। বহু বছর পর রহিমের মুখে সত্যিকারের হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল এই ধনসম্পদ তার পরীক্ষা, আশীর্বাদ নয়। পরের দিনটা রহিমের জন্য এক নতুন সকাল নিয়ে এলো। বহু বছর পর সে আয়নায় নিজেকে ভালো করে দেখল। মুখটা দুর্বল ছিল, কিন্তু চোখে এখন আশার আলো। সে ভাবল, যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করি তাহলে সবকিছু বদলে যেতে পারে। সবার আগে সে তার কুড়ে ঘরটা মেরামত করালো। বস্তা থেকে কিছু টাকা বের করে মজুরদের ডেকে ছাদটা বদলে ফেলল। কয়েকদিনের মধ্যেই ঘরের দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব কমে গেল। পাড়ার লোকে অবাক, আরে এই ভাঙারিওয়ালা হঠাৎ কিভাবে বদলে গেল? কয়েক সপ্তাহ পর সে পরের পদক্ষেপ নিল। গ্রামের প্রধান রাস্তার উপর একটা ছোট মুদি দোকান খুলল। প্রথমে শুধু ডাল, চাল, নুন রাখলো। নিজে দোকানে বসলো। যারা আসছিল তাদের হেসে সালাম জানালো। প্রথমে লোকে ইতস্তত করছিল, কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করলো। দোকান চলতে শুরু করলো। আটার বস্তা, তেলের টিন, মশলা, সাবান সবকিছু বিক্রি হতে লাগলো। রহিম এই পুরো সময়টা খুব সতর্ক ছিল। তার কাছে হঠাৎ আসা এই সম্পদ কোনো রহস্যের থেকে কম ছিল না, কিন্তু সে কখনো এর লোক দেখানোর জাহির করেনি। সে জানতো যদি সামান্যতম জাঁকজমকও দেখা যায় তাহলে লোকে প্রশ্নের ঝড় তুলে দেবে। তাই বাইরে থেকে সে এখনো সেই সাদাশীতে দোকানদারি ছিল যে প্রত্যেক খরিদ্দারকে হেসে বলতো, কি চাই ভাইয়া? কিন্তু ভেতর থেকে সে জানতো যে তার পুরনো বস্তায় এত পুঁজি লুকোনো আছে যা শুধু তার নয়, অনেক মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝে মাঝে পাড়ার বয়স্ক মহিলারা তাকে বলতেন, রহিম ভাইয়া তুমি তো খুব বদলে গেছো। সে শুধু হাসত, কিন্তু ভিতরে একটা মিষ্টি গর্ব জেগে উঠত। সর্বোপরি দুনিয়া যখন আপনার পরিবর্তন দেখে তখন কার না ভালো লাগে। ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো,
কয়েক মাস পর ওই বস্তা থেকে আরও কিছু টাকা বের করে একটা ছোট গুদামঘর শুরু করলো। মালপত্র আনার জন্য একটা পুরনো ট্রাক কিনলো। আর এখন সে শুধু বিক্রেতা নয়, সরবরাহকারীও হয়ে গেল। গ্রামের লোকেরা এখন তাকে রহিম সাহেব বলে ডাকতে শুরু করলো, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু উন্নতির এই সফরের মাঝেও একটা ভয় সবসময় তার ভেতরে বেঁচে ছিল। রাতে যখন সে ওই বস্তার কাছে বসতো, তখন ভাবত, যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে এসে পড়ে আর পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর ধরে অসহায়তা সহ্য করেছি। এটা আমার পরিশ্রমের ফল, কারো অধিকার আমি ছিনিয়ে নিইনি। সময়ের সাথে সাথে রহিম নিজেও বদলে গিয়েছিল। যে লোকটা একসময় ভিড়ে মাথা নিচু করে চলতো, এখন সে সোজা হয়ে চলতো, আত্মবিশ্বাসে ভরপুর। তার গলায় এখন আর দ্বিধা ছিল না, ছিল স্থিরতা। দিনে সে দোকান সামলাতো, সন্ধ্যায় গুদামঘর দেখত, আর রাতে বস্তার কাছে বসে পরের দিনের পরিকল্পনা করত। সে এখন তার পুরনো রহিমের থেকে অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু এটাও সত্যি ছিল, উন্নতির মাঝেও একটা শূন্যতা তার ভেতরে এখনো প্রতিধ্বনিত হতো। এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল, তখন দরজায় দুটো মুখ দাঁড়িয়েছিল, পরিচিত কিন্তু দূরে চলে যাওয়া মুখ। তার স্ত্রী রুকসানা আর তাদের 2 সন্তান। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছাপ ছিল। রুকসানার চোখ ভেজা ছিল। রহিম, সে আস্তে করে বলল, আমাদের ভুল হয়ে গিয়েছিল, পরিস্থিতি বাধ্য করেছিল, তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি। রহিমের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল, যখন অসুস্থতা তাকে ভেঙে দিয়েছিল। ঘরে খাওয়ার মতো কিছু ছিল না, আর রুকসানা বলেছিল, আমি এসব সহ্য করতে পারবো না, আর বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতেই রহিমের সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছিল। আর আজ সেই রুকসানাই তার দরজায় দাঁড়িয়ে। বাচ্চারা এগিয়ে এসে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমরা এখন আপনার সাথে থাকতে চাই। রহিমের বুক কেঁপে উঠল। একদিকে সে ছিল একজন বাবা, যে তার সন্তানদের বুকে জড়িয়ে ধরতে চায়। অন্যদিকে সে ছিল সেই ভেঙে পড়া মানুষটা যাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের ফেরাটা কি সত্যিই ভালোবাসা, নাকি এখন সম্পদের চাকচিক্য তাদের ফিরিয়ে এনেছে? এই প্রশ্নটা তার ভেতরে কাঁটার মতো বিঁধছিল। সে ঠান্ডা গলায় বলল, যখন আমার হাত খালি ছিল, তখন তোমরা সবাই চলে গিয়েছিলে। এখন যখন আমার কাছে কিছু আছে, তখন ফিরে এসেছ। এটা কি ভালোবাসা নাকি লোভ? রুকসানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। না রহিম, আমরা এখন সত্যিই অনুতপ্ত। বাচ্চাদের তোমার ছায়া দরকার। রহিম চোখ নামিয়ে নিল। ভেতরে যেন আগ্নেয়গিরির মতো তোলপাড় চলছিল। সে জানত, কখনো কখনো ক্ষমা করা সহজ, কিন্তু ভোলা সহজ নয়। শেষে সে বলল, বাচ্চারা আমার, আর ওদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমি ওদের পড়াশোনা, ওদের ভবিষ্যৎ সামলাবো। কিন্তু রুকসানা, আমাদের মাঝে যে দেওয়াল তৈরি হয়ে গেছে, সেটা আর কখনো ভাঙবে না। রুকসানা চুপ করে রইল। বাচ্চাদের চোখে স্বস্তি ছিল, অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে এসেছেন। কিন্তু রহিমের মনের পুরনো ঘা আবার তাজা হয়ে গেল। বাইরের দুনিয়া বলতো, রহিম সাহেব এখন একজন সফল মানুষ, কিন্তু ভেতরে সে এখনো সেই রহিমই ছিল, যে তার পুরনো বস্তার সাথে অতীত আর বর্তমানের মাঝে দুলছিল। সেই রাতে রহিম অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারেনি। সে বস্তার পাশে বসেছিল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। এই সম্পদ সবকিছু ফিরিয়ে দিচ্ছে, সম্মান, নাম, আরামের জীবন, কিন্তু এটা কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটা হাওয়ায় ভেসে রইল, আর জবাবে শুধু দেওয়ালের নীরবতা। কয়েক সপ্তাহ কেটে গেল। রহিমের দোকান এখন একটা ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছে। গুদামঘর থেকে মাল বেরোচ্ছে, গাড়ি আসছে যাচ্ছে, আর গ্রামের লোকেরা এখন তাকে রহিম ভাই বলে সম্মানের সাথে ডাকে। বাইরের দুনিয়ায় সবকিছু ঠিক ছিল, কিন্তু ভেতরে একটা বোঝা ছিল, যা প্রতি রাতে তার বুকের উপর চেপে বসত। সে ওই বস্তাটাকে দেখত আর নিজেকে বোঝাতো, হয়তো কোনো চোট হেলে গেছে, বা হয়তো ভাগ্য আমার উপর দয়া করেছে। কিন্তু ভাগ্য যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। এক সন্ধ্যায় সে বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিল। ভিতরে টিভিতে খবর চলছিল, সাধারণ রাজনৈতিক আলোচনা, যা সে এখন আর মন দিয়ে শুনত না। কিন্তু হঠাৎ অ্যাঙ্কারের গলার স্বর জোরালো হলো, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে চুরি। রহিমের বুক ধড়াস করে উঠল। অ্যাঙ্কার বলছিল,
এক চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। যখন পুলিশ তার পিছু নেয় তখন সে টাকাগুলো কোথাও লুকিয়ে রেখেছে, যা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে। রহিমের হাত কেঁপে উঠল। তার মাথায় যেন বিদ্যুৎ চমকালো। ওই বস্তা, ওই বস্তা। অ্যাঙ্কার বলেই চলেছিল, এখনো শত শত কোটি টাকা নিখোঁজ। ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না, কিন্তু তদন্ত চলছে। এই বাক্যটা তার কানে বাজতে লাগলো। ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না, মানে হয়তো তার বস্তাটা এখনো শিরোকাত। এর সাথে একটা ঠান্ডা স্রোত তার শিরায় বয়ে গেল। যদি কোনোদিন কেউ জানতে পারে, যদি পুলিশ দরজায় এসে হাজির হয়। সেই রাতে সে বিছানায় এপাশ ওপাশ করে কাটালো। সকালে দোকানেও তার মন বিক্ষিপ্ত ছিল। খদ্দেররা কথা বলছিল আর সে অন্যমনস্কভাবে উত্তর দিচ্ছিল। মনে শুধু একটাই অঙ্ক চলছিল, যদি সবকিছু লুকোনো থাকে তাহলে বেঁচে যাব, কিন্তু যদি রহস্য ফাঁস হয়ে যায় তাহলে সব শেষ। সন্ধ্যায় ফিরে সে বস্তাটা আবার খুলল। নোটগুলো তখনও একইভাবে জলজল করছিল, কিন্তু এবার সেই জেল্লা তাকে ভয় দেখাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন ওই নোটগুলোর চোখ আছে যা তাকে দেখছে। রহিম বান্ডিলগুলো আবার রেখে নিজেকে বলল, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করে দিতে পারে। সেদিন থেকে সে একটা শপথ নিল, আর কোনো তাড়াহুড়ো নয়। অল্প অল্প করে টাকা বের করবে, ধীরে ধীরে খরচ করবে, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু মনের ভেতরে এখন একটা নতুন ক্ষত তৈরি হয়েছিল। যতবার সে নোট গুনতো তার হাত যেন কেঁপে উঠত। তবুও জীবন চলতে থাকলো। এই সময়ের মধ্যেই একদিন পাশের গ্রাম থেকে একজন লোক জিনিসপত্র কিনতে এলো। সাথে ছিল তার বোন শবনম, সাদাসিধে এক মেয়ে। 2 বছর আগে সে অসুস্থতায় তার স্বামীকে হারিয়েছিল, আর এখন ভাইয়ের সাথে সংসারের কাজ সামলায়। রহিম যখন প্রথমবার তার সাথে কথা বলল, তখন তার একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। শবনমের কথায় কোনো লোক দেখানো ভাব বা কোনো স্বার্থ ছিল না। সে রহিমকে একজন ব্যবসায়ী হিসাবে নয়, একজন মানুষ হিসাবে দেখছিল। ধীরে ধীরে সে দোকানে আসতে শুরু করলো, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। প্রতিবার তার কথায় নম্রতা থাকত, যা রহিমের দিনের সব ক্লান্তি দূর করে দিত। একদিন শবনম হেসে বলল, আপনি খুব পরিশ্রমী রহিমজি, গ্রামের সবাই আপনাকে সম্মান করে। রহিম সেই মুহূর্তে শুধু হাসল, কিন্তু তার ভেতরে একটা অকথিত অনুভূতি জেগে উঠল। হয়তো টাকা মানুষকে সুরক্ষিত রাখতে পারে, কিন্তু কারো আপনজনই তাকে বাঁচিয়ে রাখে। যখন শবনম হেসে বলল, আপনি খুব সম্মানিত মানুষ, তখন রহিমের ভেতরে কিছু একটা গলে গেল। বহু বছর পর কেউ তাকে সম্মান দিয়েছিল, তাও আবার একজন সুন্দর মহিলা। তার বুকে যেন একটা শীতলতা নেমে এলো। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা নরম সম্পর্ক গড়ে উঠতে লাগলো। শবনম শুধু শুনতো না, সে বুঝতো। যখন সে রহিমের অতীতের কথা জানতে পারল, তখন সে দুঃখ প্রকাশ করেনি, বরং তার চোখে চোখ রেখে বলেছিল, যা হয়ে গেছে তা সময়ের পরীক্ষা ছিল, এখন জরুরি হলো আপনি এগিয়ে যান। এই কথাগুলো রহিমের ভেতরে যেন একটা নতুন প্রদীপ জ্বালিয়ে দিল। কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল, সে শবনমকে বিয়ে করবে। গ্রামে এই খবর ছড়াতেই নানা রকম কথা শুরু হলো। কেউ টিটকিরি দিয়ে বলল, ভাঙ্গারিওয়ালা এখন নতুন বউ আনবে। তো কেউ হেসে বলল, চলো, এই বেচারার জীবনে তো আলো এলো। রহিম কোনো কথার জবাব দিল না। সে জানতো এই বিয়েটা শুধু সঙ্গী পাওয়ার জন্য নয়, বরং নিজেকে নতুন জীবন দেবার জন্য। বিয়েটা খুব সাদামাঠাভাবেই হলো, না কোনো ব্যান্ড বাজনা, না কোনো ভোজের আয়োজন, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল আর দুটো মনের নতুন শুরু। শবনম আসার পর রহিমের ঘরে যেন প্রাণের সঞ্চার হলো। যখন রহিম ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরত, শবনম হেসে দরজা খুলত। সেই হাসিটা দামি ছিল না, মিকিও ছিল না। এই ছোট ছোট জিনিসগুলোই রহিমকে সেই শান্তি দিয়েছিল, যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তবুও যখন রাত গভীর হতো আর শবনম ঘুমিয়ে পড়ত, রহিমের মন আবার সেই বস্তার কাছে গিয়ে বসত। ওই বস্তাটা তাকে শান্তিতে থাকতে দিত না। প্রতিবার নোটের ঝিলিক তাকে মনে করিয়ে দিত, এই সম্পদ পবিত্র নয়। সে ভাবত, যদি এই টাকা কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে এটা থেকে আমার শান্তি কিভাবে আসবে? এই চিন্তায় ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল। রহিম ঠিক করে নিল, এই টাকা আর শুধু তার থাকবে না, এটা অন্যদের কাজে লাগবে। সে ভালো করেই জানত দারিদ্র কিভাবে মানুষের সম্মান পর্যন্ত কেড়ে নেয়। সেই টিটকিরি, সেই অবহেলা, সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে অবজ্ঞার চোখে দেখত, সেসব তার স্মৃতিতে এখনও তাজা ছিল। আর তারপর এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল। গ্রামের পুরনো মসজিদটা বৃষ্টিতে চুইয়ে পড়ত। নামাজিরা প্রায়ই ছাতা নিয়ে ভেতরে যেতে হতো। রহিম চুপচাপ চাঁদা দিতে শুরু করলো। যখন যথেষ্ট টাকা জমা হলো, তখন সে নিজের নাম সামনে আনলো। গ্রামে হইচই পড়ে গেল। সেই রহিম যে আবর্জনা কুড়োতো, এত টাকা কোথা থেকে এলো?
কেউ টিটকিরি দিল, কেউ সন্দেহ করল হয়তো জুয়ায় জিতেছে। কিন্তু মসজিদের দেওয়াল যতই উঁচু হতে লাগলো, রহিমের উদ্দেশ্য ততই স্পষ্ট হতে লাগলো। লোকেরা দেখল সে লোক দেখানোর জন্য নয়, বরং সত্যিকারের মন থেকে সাহায্য করছে। ধীরে ধীরে সমালোচনা থেমে গেল, আর গ্রামের লোকেরা এখন তাকে রহিম সাহেব বলে সম্মানের সাথে ডাকতে শুরু করলো। যে মানুষটাকে একসময় সমাজ ছুঁড়ে ফেলেছিল, সে এখন সমাজের অবলম্বন হয়ে উঠল। রহিম তার জীবনে আরও একটা বড় পদক্ষেপ নিল। এবার সে টাকা দিয়ে নয়, মন দিয়ে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি গ্রামে একটা স্কুল খুলব, যেখানে প্রত্যেক গরিব বাচ্চা বিনা খরচে পড়তে পারবে। লোকেরা প্রথমে ভেবেছিল এটা শুধু একটা আবেগীয় ঘোষণা, কিন্তু যখন স্কুলের প্রথম ইট গাঁথা হলো, তখন সবাই বুঝতে পারল রহিম এখন শুধু ব্যবসায়ী নয়, গ্রামের পথপ্রদর্শক হয়ে উঠেছে। শবনমও তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে কাঁধ মিলিয়ে। কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হয়ে গেল। কেউ বলতো এ তো একটা অলৌকিক ঘটনা, কেউ দোয়া করত খোদা এমন মানুষকে সালামত রাখুন। রহিম বাকি টাকা আরও ব্যবসায় লাগালো, আর এইভাবেই সে সত্যি একজন খুব ধনী মানুষ হয়ে গেল। এখন আর তার ওই বস্তার কোনো দরকার ছিল না। এখন তার আয় এত বেশি ছিল যে সে কোটি কোটি টাকার ব্যবসা করত, কিন্তু তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করত আর গরিবদের সাহায্য করত। সে তার প্রথম স্ত্রী আর তার সন্তানদের লন্ডনে একটা বড় বাংলো আর একটা হোটেল বানিয়ে দিল। তার প্রথম স্ত্রীও তার সন্তানদের নিয়ে সুখে থাকতে শুরু করলো। যদি রহিমের এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে যে সততা, অনুতাপ আর ভালোর মধ্যে মানুষের আসল সংগ্রামটা কি, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন।